ইউনূস শাহবাজ ফোনালাপ ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জানিয়েছে ত্রাণ মন্ত্রণালয়। পানি কমলেও স্বাভাবিক জীবনে ফিরতে চলছে যুদ্ধ। দেশের ভঙ্গুর অর্থনীতি সচল করতে কাজ করছেন ডক্টর ইউনূস। গাজায় শিশুদের পোলিও টিকা দিতে ৯ ঘণ্টা করে বন্ধ থাকবে লড়াই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৭টা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছে আমি তাসলিমা তিথি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় পাকিস্তান ও বাংলাদেশের সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন উভয় নেতা। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় রেডিও পাকিস্তান। পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এই ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস টেলিফোন আলাপে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানান বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোন আলাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান শাহবাজ শরীফ। পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ডক্টর ইউনূসের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাছাড়া বাংলাদেশে চলমান বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়েও সমবেদনা জানান পাকিস্তানি প্রধানমন্ত্রী। চলমান বন্যায় এ পর্যন্ত ১১ জেলায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ তথ্যাদির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, বন্যায় মৃত লোক সংখ্যা ৫৪ জন, এর মধ্যে পুরুষ ৪১ জন, নারী ৬ জন ও শিশুর সংখ্যা ৭। বন্যায় কুমিল্লায় ১৪, ফেনীতে ১৯, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারে ৩ ও মৌলভীবাজারে ১ জন মারা গেছেন। পানিতে ডুবে, সাপের কামড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরা মারা গেছেন বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। মৌলভীবাজারে এখনও ১ জন নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সার্বিকভাবে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে লোকজন নিজ নিজ বাড়িঘরে ফিরছেন। বন্যা দুর্গত জেলাগুলোতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আকস্মিক বন্যায় দেশের পূর্বাঞ্চলের কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় জনগণের জানমালের ব্যাপক ক্ষতির পাশাপাশি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। দেখা দিয়েছে তীব্র খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট। এই অবস্থায় প্রধান বিচারপতির নির্দেশনায় ফেনী ও নোয়াখালী জেলায় সংশ্লিষ্ট জেলা জজ আদালতের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। বৃহস্পতিবার বন্যা কবলিত ২৫০টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিনিধি হিসেবে সরাসরি উপস্থিত হয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার আকরামুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ওমর হায়দার এবং কোর্ট কিপার ইউনুস খান। বাংলাদেশে মৌসুমী বায়ু এখন কম সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এ অবস্থায় সারা দেশে বৃষ্টিপাত কমেছে। আগামী ১ সপ্তাহে ক্রমান্বয়ে দেশে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার আবহাওয়া অফিসের আগামী ৩ দিনের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান, বর্ষার এখন শেষ মুহূর্ত, তাই বিচ্ছিন্নভাবে ২-১ জায়গায় বৃষ্টি হচ্ছে। গতকাল ৫ বিভাগ ছিল বৃষ্টি শূন্য। চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় বৃষ্টি হয়েছে। এখন ক্রমান্বয়ে গরম বাড়বে।
মিশরে বন্যার পানি কমে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে যুদ্ধ করতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। ভেসে গেছে অসংখ্য কাঁচা ও মাটির ঘর, বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে অনেক ঘরবাড়ি। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের নন্দনপুর গ্রামে গিয়ে দেখা যায় বানের পানি নেমে গেছে, ক্ষতবিক্ষত হয়ে গেছে রাস্তাঘাট, অসংখ্য কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। হিঙ্গুলি ইউনিয়নের আজমনগর গ্রামে গিয়ে দেখা যায় এখানকার চিত্র ভয়াবহ। পাশের হিঙ্গুলি খাল হয়ে ফেনী নদীর পানির তোড়ে এখানে প্রায় সবকটি কাঁচা ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার অসংখ্য খামারের গরু মুরগি ভেসে গেছে বানের জলে। পুকুরে মাছ নেই, খেতে নেই ফসল। এদিকে বুধবার সকালে বন্যায় ক্ষয়ক্ষতির সমীক্ষা চালাতে মিরসরাই উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের নিয়ে 9 সদস্যের একটি কমিটি করেছে উপজেলা প্রশাসন। এতে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত 9 ইউনিয়নের ক্ষতির পরিমাণ নির্ণয় করবেন এসব কর্মকর্তা। যখন পানি বাড়তেছে তখন ঘরটা ধসে পড়তেছে। আমরা ঘরে ছিলাম, আমরা ঘর থেকে যে কোনো রকম আমাদের প্রাণটা নিয়ে আমরা বের হয়েছি, যে আমাদের মানুষজনের ক্ষয়ক্ষতিটা হয় নাই। আমরা এটা উপরওয়ালার কৃপা পাইছি। যা ছিল সব মাটির তলে চলে গেছে। এখন কিছু আমার কাছে বাঁচাবার মতো কিছু আলমারি শোকেস বাড়ির কাগজপত্র যা ছিল সবগুলো। বাজারে টেলারি কাজ করি। আমার কাঁচাঘর কিছুদিন মাস 6 মাস আগে আপনার পাথরে নষ্ট হয়ে গিয়েছিল শিলপুরি, তারপরে মেরামত করছি। এখন তো আপনার ওই কিছু 7-8 দিন আগে বন্যায় ঘর একদম ভেঙে চুরে ঘরের মধ্যে সবকিছু রয়ে গেছে, কিছু বাইর করতে পারি না। 5-6 লাখ টাকা জিনিস একবারে রয়ে গেছে। আলমিরা, খাট, যত সরঞ্জাম আছে সবকিছু ঘরের মধ্যে রয়ে গেছে। আমার স্বামী নাই, ছেলে নাই, আমি ছোট্ট একটা দোকান করে কোনো রকমে খাই। আমার এখন সব বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার খাওয়ার মতো চলার মতো কিছু নাই। আমার 4টা মেয়ে ওরা পানির উপর এখন বাঁচতেছে, আমারে দেখতে বাঁচতে পারতেছে না। আমি তো কোনোদিন অন্যদিকে যাই, কোনো রকম প্রাণ বাঁচাইছি, ঘর বাঁচাইতে পারিনি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, পঙ্গু হাসপাতাল নামে পরিচিত এই প্রতিষ্ঠানের 3য় তলায় বি ওয়ার্ড। গতকাল বৃহস্পতিবার এই ওয়ার্ডে প্রবেশ করতেই দেখা গেল একাধিক তরুণ বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। খোঁজ নিয়ে জানা যায় তারা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বা অন্য কোনোভাবে আহত হয়ে চিকিৎসাধীন আছেন। তাদেরই একজন আলী আশরাফ। আন্দোলন চলাকালে বাম পায়ে গুলিবিদ্ধ হন তিনি। খুলনা মণ্ডল জুট মিলে কর্মরত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত 5 আগস্ট দুপুরে খুলনায় গুলিবিদ্ধ হন তিনি। শুধু আলী আশরাফই নন, ওই ওয়ার্ডের 56টি বেডের সবকটিতেই ছাত্র আন্দোলনে গুরুতর আহতরা চিকিৎসা নিচ্ছেন। গুলিবিদ্ধ তাদের কারো পা কেটে ফেলা হয়েছে, কারো পায়ে রড লাগানো হয়েছে, কারো গুলিতে টুকরো হয়ে গেছে পায়ের হাড়। দেশের ভঙ্গুর অর্থনীতি আবারও সচল করতে ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্যোগ নিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী। আজ শুক্রবার সকালে আলতাফ হোসেন তার নিজ জেলা শহর পটুয়াখালীতে আগমন উপলক্ষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, তিনি কোনো সাধারণ লোক নয়, বিশ্বের সব দেশ তাকে গ্রহণ করেছে। কিন্তু ভুয়া আওয়ামী লীগ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিভিন্নভাবে হয়রানি ও অবিচার করেছে, জেল পর্যন্ত দিয়েছে। আমরা এই তত্ত্বাবধায়ক সরকার যেটার প্রধান হলেন প্রফেসর ইউনূস, আপনারা জানেন ইউনূস সাহেব একজন সাধারণ লোক না। এই বিগত সরকার, এই ভুয়া আওয়ামী সরকার প্রফেসর ইউনূসকে কত রকম অত্যাচার করেছে, অবিচার করেছে এবং তাকে জেল বন্ধ দিয়েছে। আজকে দেখেন প্রফেসর ইউনূসকে পৃথিবীর সবটা দেশ গ্রহণ করেছে, তাকে পৃথিবীর সব দেশ থেকে এক ভারত ছাড়া সবাই থেকে কংগ্রাচুলেট করেছে এবং এই দেশের ভঙ্গুর অর্থনীতি ঠিক করার জন্য
উনি IMF এর সঙ্গে যোগাযোগ করেছেন, উনি ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছেন, উনি চায়নার সঙ্গে যোগাযোগ করেছেন, উনি জাপানের সঙ্গে যোগাযোগ করেছেন। সবাই কিন্তু এক বাইকে বাংলাদেশকে অর্থনৈতিক সাহায্য দেওয়ার জন্য রাজি হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই ভয়ঙ্কর অর্থনীতি অচিরেই ঠিক হয়ে যাবে এবং আমরা সামনে সুদিন দেখবো বলে আমি আন্তরিকভাবে আশা করি। আপনারা সবাই আমাদের সেই সব ছাত্রছাত্রীদের ইন্তেকাল করেছে, তাদের জন্য দোয়া করবেন, তাদের বিধি আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছি। যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, এখন হসপিটালে তারা অসুস্থ হয়ে হসপিটালে চিকিৎসাধীন আছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছেন, তাদের জন্য দোয়া করবেন। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা কার্গো পণ্য পরিবহনে লাইটারেজ ব্যবসায় ভেঙেছে দীর্ঘদিনের সিন্ডিকেট। উন্মুক্ত পণ্য পরিবহনের কারণে ভাড়া কমেছে 20 থেকে 30%, ফলে কমছে উৎপাদন খরচ, লাভবান হচ্ছেন ভোক্তা। তবে এ সেক্টরের সিন্ডিকেট ব্যবসায়ীরা বলছেন উন্মুক্তভাবে বাল্ক পণ্য পরিবহনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন লাইটারেজ মালিকরা। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য নিয়ে আসা জাহাজের প্রায় 45%ই খোলা পণ্যবাহী। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে দেশের 34টি নৌরুট রয়েছে। এসব রুটে প্রায় 2500 লাইটারেজ জাহাজ চলাচল করে। 5 আগস্ট সরকার পতনের পর বাল্ক পণ্য পরিবহনে নৌপথের সিন্ডিকেটগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে। এতে আমদানিকারকরা সরাসরি উন্মুক্ত পদ্ধতিতে দর কষাকষির মাধ্যমে লাইটারেজ জাহাজ ভাড়ায় নিয়ে বাল্ক পণ্য পরিবহন করছেন। ফলে আগের চেয়ে পণ্যের পরিবহন ব্যয় অনেকাংশে কমে গেছে বলে দাবি সংশ্লিষ্টদের। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য লড়াইয়ে মানবিক বিরতি দিতে রাজি হয়েছে ইসরায়েল। শুক্রবার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা রিক পিপারকর্ন বলেছেন, গাজা উপত্যকার প্রায় 6,40,000 শিশুকে পোলিও টিকা দেওয়ার লক্ষ্যে আগামী রবিবার থেকে এই কর্মসূচি শুরু হবে। গাজার মধ্য, দক্ষিণ ও উত্তর অংশে 3 ধাপে এই টিকাদান কর্মসূচি চলবে। প্রতি ধাপে টানা 3 দিন রোজ স্থানীয় সময় সকাল 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত লড়াই বন্ধ থাকবে। গাজায় প্রায় 25 বছর পর কিছুদিন আগে 10 মাস বয়সী এক শিশুর শরীরে পোলিও ভাইরাস শনাক্ত হয়। এতে শিশুটির শরীরের একাংশ অবশ হয়ে গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা। অবরুদ্ধ উপত্যকাটিতে এরই মধ্যে 12,60,000 পোলিও টিকা পৌঁছে গেছে। আরও 4 লাখ টিকা শীঘ্রই সেখানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। জানাবো খেলার খবর। সকাল থেকে রাওয়ালপিন্ডির আকাশ থেকে বর্ষিত হচ্ছিল ভারী বৃষ্টি, যে কারণে 2 ঘন্টা অপেক্ষা করেও টস করা যায়নি। অবশেষে অতিবৃষ্টির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়ে গেছে। বাংলাদেশ সময় সকাল 11টায় খেলা শুরুর কথা ছিল, কিন্তু 2 ঘন্টা পেরিয়ে গেলেও বৃষ্টি থামেনি। টস করা ছাড়াই শেষ হয় প্রথম সেশন। এরপরও বৃষ্টি না থামায় দিনের পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। রাওয়ালপিন্ডিতে গত 2 দিন ধরেই বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবারও সেই বৃষ্টিধারা অব্যাহত ছিল। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল দ্বিতীয় টেস্টের দিনগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেটির প্রমাণও মিলল প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ার মাধ্যমে। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।